আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজ আমরা কলকাতার বুকে ঘটে যাওয়া এমন এক অপরাধের গভীরে যাব যার শুরু হয়েছিল একটা নিখুঁত ডাকাতির খবর দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত এক অবিশ্বাস্য বিশ্বাসঘাতকতার গল্প হয়ে দাঁড়ায়। আমাদের হাতে রয়েছে কলকাতা পুলিশের সেই চাঞ্চল্যকর মামলার কেস ফাইল আর তৎকালীন কিছু নিউজ পেপার রিপোর্ট। হ্যাঁ, আর কিছু অভ্যন্তরীণ নোটসও আছে যা পুরো ঘটনাটা বুঝতে খুব সাহায্য করবে। তো ঘটনাটা লাবণ্য জুয়েলার্সের, শহরের অন্যতম বিখ্যাত একটা গয়নার দোকান। হ্যাঁ, একদিন সকালে হঠাৎ খবর আসে দোকানের ভল্ট থেকে প্রায় 50 কোটি টাকার সোনা আর হিরে উধাও। 50 কোটি? হ্যাঁ, কিন্তু কেস ফাইলের প্রথম পাতা থেকেই একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ে। কি রকম? কোনো ভাঙচুরের চিহ্ন নেই, অ্যালার্মটা বাজেনি, আর সিসিটিভি সিস্টেমটাও অদ্ভুতভাবে নিষ্ক্রিয় ছিল। তার মানে পুলিশের প্রথম দিনের রিপোর্টে একজন সিনিয়র অফিসার তো মন্তব্যই করেছিলেন এটা হয় ভূতের কাজ অথবা ভেতরের কারো। চলুন প্রথমে ডাকাতির দৃশ্যটা একটু খুঁটিয়ে দেখা যাক। আচ্ছা। কেস ফাইল বলছে সোমবার সকালে দোকানের ম্যানেজার যখন শাটার খোলেন তখন বাইরে থেকে দেখে মনে হচ্ছিল সবকিছু একেবারে স্বাভাবিক, কিন্তু ভল্টের ঘরে গিয়ে দেখেন দরজাটা সামান্য খোলা আর ভেতরে একটাও গয়না নেই। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো অত্যাধুনিক ডিজিটাল লকের সিস্টেমে কোনো ফোর্সড এন্ট্রি রেকর্ড নেই। তার মানে কেউ সঠিক পাসওয়ার্ড দিয়েই ভল্টটা খুলেছে। এক্স্যাক্টলি। খবরের কাগজগুলোতে তখন তোলপাড় শুরু হয়ে গেছিল। কলকাতার বুকে এমন নিখুঁত একটা সাদা কলার ডাকাতি প্রায় ভাবাই যায় না। পুলিশের প্রথম সন্দেহটা কাদের উপর ছিল? নিশ্চয়ই দোকানের কর্মীদের উপর। স্বাভাবিকভাবেই ফোকাসটা তাদের ওপরই ছিল, কিন্তু তদন্তটা অন্যদিকে মোড় নেয় ঘটনার মাত্র কয়েক ঘন্টা পরে। কি হয়? লাবণ্য জুয়েলার্সের মালিক শিলেন বসুর মৃতদেহ পাওয়া যায় তার লেক গার্ডেন্সের বাড়িতে। আর এখানেই কেসটা জটিল হতে শুরু করে। খবরের কাগজগুলো তো লিখছিল এটা ডাকাতির সঙ্গে জড়িত কোনো প্রতিশোধমূলক খুন, কিন্তু পুলিশের ময়নাতদন্তের রিপোর্ট একটা সম্পূর্ণ অন্য গল্প বলছিল। রিপোর্টটা আমার সামনেই আছে। মাথায় ভোঁতা অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে যা মৃত্যুর কারণ হতে পারে। হ্যাঁ, কিন্তু তার চেয়ে অদ্ভুত হলো তার রক্তে এক বিরল অর্গ্যানোফসফেট বিষের উপস্থিতি। আমার প্রশ্ন হলো দুটো একসাথে কেন? একজন খুনি হয় মাথায় আঘাত করবে, নয়তো বিষ দেবে। দুটো পদ্ধতি একসাথে ব্যবহার করাটা তো বেশ অদ্ভুত লাগছে। আর এখানেই তদন্তকারী অফিসার জয় সেনগুপ্তের প্রথম সন্দেহটা জাগে। কি সন্দেহ? তার নোটে তিনি লিখেছিলেন, দ্য কিলার ওয়ান্টেড টু ক্রিয়েট আ কনফিউজিং ন্যারেটিভ। মাথায় আঘাতের চিহ্ন দেখে পুলিশের মনে হতে পারে এটা হয়তো ধস্তাধস্তির ফল বা রাগের বশে করা খুন। আর বিষের উপস্থিতি? বিষের উপস্থিতিটা ইঙ্গিত দেয় একটা ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ডের দিকে। খুনি চেয়েছিল পুলিশ দুটো আলাদা থিওরি নিয়ে পুঁতা থাকুক। আর এই বিভ্রান্তি আরও বেড়ে যায় যখন দেখা যায় ঘরের ভেতরে কোনো ধস্তাধস্তির চিহ্নই নেই। একদম। শিলেন বসুর মতো একজন প্রভাবশালী মানুষ, তার বাড়িতে একজন অচেনা লোক ঢুকে তাকে আক্রমণ করবে আর কোনো প্রতিরোধ হবে না? এটা প্রায় অসম্ভব। হ্যাঁ, এর থেকে তো একটাই সিদ্ধান্তে আসা যায় যে খুনি তার পরিচিত ছিল। 100%। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লুটা ছিল মৃতদেহের অবস্থান। শিলেন বসুর দেহটা একটা পুরনো ভারী সেগুন কাঠের বাক্সের ওপর এমনভাবে পড়েছিল যেন তিনি মৃত্যুর আগেও ওই বাক্সটাকে রক্ষা করার চেষ্টা করছিলেন। একটা কাঠের বাক্স? পুলিশের প্রাথমিক ইনভেন্টরি লিস্টে ওটাকে একটা সাধারণ অ্যান্টিক বাক্স হিসাবেই লেখা হয়েছিল, কিন্তু জয় সেনগুপ্তের মনে হয়েছিল এই বাক্সটা সাধারণ নয়। কেন? ভাবুন একবার, একটা মানুষ মৃত্যুর সময় তার জীবনের চেয়েও বেশি আগলে রাখছে একটা কাঠের বাক্সকে। এর পেছনে তো কোনো বড় কারণ থাকতেই হবে। ঠিক। তো তদন্তের কেন্দ্রে এরপরে কে এলেন? খুব তাড়াতাড়ি চলে আসেন সুরজিৎ মুখার্জি, শিলেন বসুর দীর্ঘদিনের বিশ্বস্ত সহকর্মী। দোকানের সিও, তাই তো? চিফ অপারেটিং অফিসার? একদম। পুলিশি জিজ্ঞাসাবাদের ট্রান্সক্রিপ্ট অনুযায়ী সুরজিৎ নাকি কান্নায় ভেঙে পড়েছিলেন, বারবার বলছিলেন শিলেনবাবু আমার কাছে বাবার মতো ছিলেন। তার মানে তার আবেগটা দেখে প্রথমে পুলিশ তাকে সন্দেহ করেনি? প্রথম দিকে তো একেবারেই না, তাকে সন্দেহের তালিকা থেকে প্রায় বাদই দিয়ে দিয়েছিল। কিন্তু গোয়েন্দার কাজই তো হলো আবেগের পেছনের সত্যিটা খুঁজে বের করা। পুলিশ ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে জানতে পারে সুরজিৎ মুখার্জি প্রায় 3 কোটি টাকার জুয়ার দেনায় ডুবে আছে। 3 কোটি? এটা তো একটা বিরাট মোটিভ।
হিউজ মোটিভ। 50 কোটি টাকার ডাকাতির পেছনে 3 কোটি টাকার দেনা তো একটা যথেষ্ট বড় কারণ হতে পারে। আর এখানেই সুরজিতের ওপর পুলিশের নজর আবার ফিরে আসে। হ্যাঁ, কিন্তু সুরজিতের কাছে তো একটা পোক্ত অ্যালিবাই ছিল। ডাকাতির রাতে সে একটা ককটেল পার্টিতে ছিল, যেখানে শহরের অনেক গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। ছিল। কিন্তু এখানেই কেস ফাইলের একটা খুব ইন্টারেস্টিং অংশ আছে। কি সেটা? সিসিটিভি ফুটেজ অ্যানালিসিস করে দেখা যায় সুরজিৎ পার্টি থেকে প্রায় 25 মিনিটের জন্য অ্যাবসেন্ট ছিল। 25 মিনিট? হ্যাঁ, সে টয়লেটে যাওয়ার কথা বলে বেরিয়েছিল। এখন প্রশ্ন হলো, 25 মিনিটে লেক গার্ডেন্স থেকে দোকানের দূরত্ব পেরিয়ে ভোল্ট খুলে আবার পার্টিতে ফিরে আসা কি সম্ভব? প্রযুক্তিগতভাবে অসম্ভব মনে হলেও জয় সেনগুপ্তের টিম একটা সিমুলেশন করে দেখায় যে রাস্তা ফাঁকা থাকলে আর সবকিছু আগে থেকে প্ল্যান করা থাকলে 22-23 মিনিটে এটা করা সম্ভব। যদিও ব্যাপারটা খুবই ঝুঁকিপূর্ণ। অবশ্যই। এখানেই সুরজিতের বয়ানে একটা বড় অসঙ্গতি পাওয়া যায়, তাই না? সে পুলিশকে বলে ডাকাতির 3 দিন আগে ভল্টের ডিজিটাল পাসওয়ার্ড বদলানো হয়েছিল এবং নতুন পাসওয়ার্ড শুধু শিলেন বসুই জানতেন। তাহলে সুরজিৎ ভল্ট খুলবে কি করে? ঠিক, সুরজিৎ তখন জানায় যে শিলেন বসুর গলায় সবসময় একটা লকেট থাকত, যার ভেতর একটা মাস্টার কি থাকত। একটা মাস্টার কি? হ্যাঁ, সেই চাবি দিয়ে নাকি যে কোনো পরিস্থিতিতে ভল্ট খোলা যেত। কিন্তু খুনের পর সেই লকেট বা চাবি উধাও। তার মানে সুরজিৎ বোঝাতে চাইছিল খুনি আগে শিলেনবাবুকে খুন করে চাবিটা নিয়েছে, তারপর সেই চাবি দিয়ে ভল্ট খুলেছে। এটা ছিল ওর একটা চালাক চাল, নিজেকে বাঁচানোর জন্য পুরো দোষটা একটা গায়েব হয়ে যাওয়া চাবির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু জয় সেনগুপ্তের নজর ছিল অন্যদিকে। হ্যাঁ, সেই কাঠের বাক্সটার দিকে, যেটার উপর মৃতদেহটা পড়েছিল। বাক্সটা তো খালি ছিল, তাই না? বাইরে থেকে দেখতে খালি ছিল, কিন্তু জয় সেনগুপ্ত ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বাক্সটা পরীক্ষা করার সময় এর ভেতরের কোণায় একটা প্রায় অদৃশ্য হালকা নীলাভ দাগ দেখতে পান। একটা দাগ? হ্যাঁ, ফোরেন্সিক রিপোর্টে জানা যায় ওটা ছিল একটা বিশেষ সংকর ধাতুর অক্সাইডের দাগ, যা সাধারণত পুরনো দিনের সিন্দুকের চাবিতে ব্যবহার করা হতো। আর এই একটা ছোট্ট সূত্র পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। জয় সেনগুপ্ত বুঝতে পারেন খুনি ওই বাক্স থেকে কোনো গয়না বা টাকা নেয়নি, সে নিয়েছে একটা চাবি। আর সেই চাবিটা 50 কোটি টাকার গয়নার চেয়েও অনেক বেশি মূল্যবান। ঠিক তাই। তার মানে আসল লক্ষ্য ছিল ওই বাক্সে রাখা চাবিটা। ডাকাতিটা ছিল শুধু একটা চোখে ধুলো দেওয়ার চেষ্টা, একটা ডাইভারশন। এক্স্যাক্টলি। আর এই থিওরিটা সত্যি প্রমাণ হতেই একটা অবিশ্বাস্য সম্ভাবনা সামনে আসে। কি রকম? জয় সেনগুপ্তের মনে হয় সুরজিৎ ডাকাতিটা হয়তো করেছে, কিন্তু সে আসল জিনিসটা চুরি করেনি। এখান থেকেই তিনি একটা পাল্টা ফাঁদের তত্ত্ব খাড়া করেন। পাল্টা ফাঁদ মানে? আর ধারণা হয় শিলেন বসু নিজেই চেয়েছিলেন সুরজিৎ চুরিটা করুক। 1 মিনিট, এটা তো অবিশ্বাস্য শোনাচ্ছে। একজন মালিক কেন চাইবেন তার নিজের দোকানে চুরি হোক? কারণ আসল উদ্দেশ্য চুরি আটকানো ছিল না, উদ্দেশ্য ছিল সুরজিৎকে চোর হিসেবে ধরিয়ে দেওয়া। জয় সেনগুপ্তের তত্ত্ব অনুযায়ী শিলেন বসু সুরজিতের দেনার কথা জানতেন। তিনি এটাও আঁচ করতে পেরেছিলেন যে সুরজিৎ চুরি করার চেষ্টা করতে পারে। তাই তিনি ইচ্ছে করে সুরজিৎকে একটা নকল চাবি আর পুরনো পাসওয়ার্ড জোগাড় করার সুযোগ করে দেন, যাতে সুরজিৎ ভল্ট খোলে। হ্যাঁ, সুরজিৎ সেই রাতে যখন ভল্ট খোলে, সে যা পায় তা ছিল আসল গয়নার অবিকল নকল। নকল গয়না? হ্যাঁ, শিলেন বসুর উদ্দেশ্য ছিল সুরজিৎ যখন সেই নকল গয়না বিক্রি করতে যাবে তখন তাকে হাতে নাতে ধরা। কিন্তু কেন? একজন দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মকে এভাবে ফাঁসানোর কারণ কি হতে পারে? শুধু দেনার জন্য? না, কারণটা তার চেয়েও অনেক গভীর। জয় সেনগুপ্ত বুঝতে পারছিলেন সুরজিৎ এমন কিছু জানত যা শিলেন বসুর কাছে 50 কোটি টাকার চেয়েও অনেক বেশি ভয়ের কারণ ছিল। একটা মারাত্মক গোপন কথা, আর সেটা চাপা দেওয়ার জন্যই শিলেন বসু সুরজিৎকে সরিয়ে দিতে চেয়েছিলেন। এই সূত্র ধরে জয় সেনগুপ্ত কি করলেন? তিনি দোকানের পুরনো স্থাপত্যের নকশা খতিয়ে দেখেন, আর তখনই আবিষ্কার করেন যে মূল ভল্টের পেছনে প্রায় 2 ফুট চওড়া একটা ফাঁকা জায়গা আছে, যা নকশায় দেখানো হয়নি। একটা লুকানো দেয়াল, যার পেছনে রয়েছে আরও একটা ভল্ট। একটা গোপন ভল্ট। এটা তো একেবারে সিনেমার মতো শোনাচ্ছে। সত্যি তাই। কিন্তু সেই ভল্টের চাবি বা পাসওয়ার্ড? চাবিটা তো সুরজিতের কাছে, যা সে ওই কাঠের বাক্স থেকে চুরি করেছে। আচ্ছা, হ্যাঁ। বাকি ছিল পাসওয়ার্ড। আর সেই রহস্যর সমাধান হয় শিলেন বসুর মেয়ে অনন্যার একটা কথায়। কি বলেছিলেন তিনি? অনন্যা পুলিশকে জানায় ছোটবেলায় বাবা ওই কাঠের বাক্সটাকে বলতেন লাবণ্যের উত্তরাধিকার। লাবণ্যের উত্তরাধিকার? হ্যাঁ, গোয়েন্দাদের কাছে এই উত্তরাধিকার শব্দটা একটা কোড বলে মনে হয়,
জয় সেনগুপ্ত দোকানের পুরনো নথি ঘাঁটতে শুরু করেন এবং জানতে পারেন লাবণ্য জুয়েলার্সের আসল এবং পুরনো নাম ছিল স্বর্ণ কফিন। স্বর্ণ কফিন, কি অদ্ভুত নাম। অদ্ভুত কিন্তু খুব অর্থবহ। আর সেই নামের সাথেই পাওয়া যায় দোকানের প্রতিষ্ঠার তারিখ 18 মার্চ 1947। 18/3/1947। আর জয় সেনগুপ্তের বুঝতে এক মুহূর্ত দেরি হয়নি যে এটাই ছিল সেই গোপন ভল্টের পাসওয়ার্ড। এবং সেই পাসওয়ার্ড দিয়ে ভল্ট খোলার পর যা পাওয়া গেল তা কলকাতা পুলিশের সবচেয়ে অভিজ্ঞ অফিসারদেরও চমকে দেওয়ার মতো ছিল। কি ছিল ভেতরে? কোনো গয়না নয়, ছিল প্রায় 100 কোটি টাকার বিদেশি মুদ্রা, সোনার বার। 100 কোটি? হ্যাঁ, আর একটা লেজারে মেটিকুলাসভাবে নথিভুক্ত করা সোনা পাচারের ব্যবসার সমস্ত হিসেব। তার মানে? সাথে ছিল বিভিন্ন দেশের এজেন্টের সাথে যোগাযোগের ইমেল প্রিন্ট আউট এবং আরও একটা মারাত্মক প্রমাণ। কি সেটা? সুরজিতের নামে কেনা সেই বিরল অর্গানোফসফেট বিষের অনলাইন রসিদ। তাহলে পুরো ছবিটা এবার পরিষ্কার। লাবণ্য জুয়েলার্সের আড়ালে শিলেন বসু আর সুরজিৎ একটা আন্তর্জাতিক সোনা পাচারের চক্র চালাত। হ্যাঁ, শিলেন বসু ছিলেন চক্রের মাথা আর সুরজিৎ ছিল তার ডান হাত। কিন্তু সুরজিতের জোয়ার নেশা আর লোভ শিলেন বসুর জন্য বিপদ হয়ে দাঁড়াচ্ছিল। একদম। সুরজিৎ সম্ভবত ব্যবসার আরও বড় অংশ চাইছিল, বা হয়তো ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল। তাই শিলেন বসু তাকে একটা নিখুঁত ফাঁদে ফেলে সরিয়ে দিতে চেয়েছিলেন। ডাকাতির অপবাদ দিয়ে পুলিশের হাতে তুলে দিয়ে নিজের কালো সাম্রাজ্যকে সুরক্ষিত রাখতে চেয়েছিলেন। ঠিক। আর খুনের রাতের ঘটনা, আমার ধারণা সুরজিৎ যখন বুঝতে পারে যে তাকে ফাঁসানো হয়েছে। ঠিক তাই। সুরজিৎ যখন ভল্ট খুলে নকল গয়না পায়, তখন সে বুঝতে পারে যে তার সাথে কি খেলাটা খেলা হয়েছে। সে মরিয়া হয়ে ওঠে। এবং সেই রাতেই সে শিলেন বসুর মুখোমুখি হয়। তাদের মধ্যে নিশ্চয়ই লুকানো ভোল্টের চাবি নিয়ে বচসা হয়। আর সুরজিৎ যখন বুঝতে পারে যে শিলেন বসু তাকে সব দিক থেকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছে, তখন সে তাদের প্রচার চক্রে ব্যবহার করা বিষটাই শিলেন বসুর ওপর প্রয়োগ করে। আর মাথায় আঘাতটা ছিল শুধু পুলিশকে বিভ্রান্ত করার জন্য, যাতে মনে হয় এটা একটা সাধারণ ডাকাতিতে বাধা দেওয়ার ফল। একেবারে। তার মানে সুরজিতের একমাত্র ভুল ছিল তাড়াহুড়োই সে ওই কাঠের বাক্সে চাবির অক্সাইডের দাগটা রেখে গিয়েছিল। হ্যাঁ, যা গোয়েন্দা জয়ের চোখ এড়ায়নি। একটা প্রায় অদৃশ্য দাগই তার পুরো সাজানো গল্পটাকে তছনছ করে দেয়। অবশেষে সুরজিৎ মুখার্জি গ্রেফতার হয় এবং লাবণ্য জুয়েলার্সের পেছনের কালো সাম্রাজ্যের পতন হয়। যা শুরু হয়েছিল একটা নিখুঁত ডাকাতির গল্প দিয়ে, তার শেষ হলো বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার এক জটিল অঙ্কে। একটা সম্পর্ক যা প্রায় বাবা ছেলের মতো ছিল, তার লোভ আর ষড়যন্ত্রের জালে জড়িয়ে এভাবেই ধ্বংস হয়ে গেল। এই কেস ফাইল আর রিপোর্টগুলো থেকে একটা বিষয় খুব পরিষ্কার: অপরাধ জগতের নৈতিকতার কোনো জায়গা নেই, কিন্তু বিশ্বাসের দামটা অনেক। শিলেন বসু সুরজিৎকে বিশ্বাস করেছিলেন তার অপরাধের সঙ্গী হিসেবে, কিন্তু সুরজিৎ যখন সেই বিশ্বাসের গণ্ডি পেরিয়ে যেতে চাইল, তখনই সংঘাতটা শুরু হলো। সম্পর্ক যখন শুধু ব্যবসার ওপর ভিত্তি করে তৈরি হয়, তখন তার ভেঙে পড়াটা স্রেফ সময়ের অপেক্ষা।